রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের বন্ধুত্ব পশ্চিমা শত্রুদের জন্য চিন্তার কারণ। এবার ইউক্রেন যুদ্ধের গতিপথ পাল্টে দিতে বন্ধু পুতিনের ডাকে এবার আরও বড় পরিসরে সাড়া দিচ্ছেন কিম। ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি অনুযায়ী উত্তর কোরিয়া খুব শীঘ্রই রাশিয়ায় পাঠাতে যাচ্ছে 25 থেকে 30 হাজার নতুন সেনা, যারা ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেবে। এর আগে 2024 সালের নভেম্বরে প্রায় 11,000 সেনা রাশিয়ায় পাঠায় পিয়ংইয়ং, যারা মূলত কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। এতে ইউক্রেনকে তাদের অধিকাংশ বাহিনী কুরস্ক থেকে সরিয়ে নিতে বাধ্য হতে হয় এবং বহু সেনা হতাহত হন। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় 4,000 সেনা নিহত বা আহত হয়েছেন। যদিও এই সংঘাতে উত্তর কোরিয়ার সম্পৃক্ততা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি পিয়ংইয়ং। তবে সম্প্রতি সিএনএন এর কাছে ইউক্রেন যে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে তা আরও উদ্বেগজনক। এতে বলা হয়, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে উত্তর কোরীয় সেনারা স্থায়ীভাবে মোতায়েন থাকবে এবং ভবিষ্যতে বড় ধরনের সামরিক অভিযানে তারা অংশ নেবে। আর তাদের যুদ্ধের সরঞ্জাম, প্রশিক্ষণ এবং অস্ত্রের যোগান দেবে রাশিয়া নিজেই। বিশ্লেষকরা বলছেন, পুতিন কিমের এই সামরিক আতাত এক ধরনের প্রক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধে রূপ নিচ্ছে, যা আন্তর্জাতিক নিরাপত্তাকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধ এখন আর কেবল রাশিয়া ও ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নেই, এতে জড়িত হচ্ছে একের পর এক পরাশক্তি। আর এই আগুনে ঘি ঢালছেন কিম জং উনের মতো নেতারা, যারা নিজেদের অস্তিত্বের বিনিময়ে বৈশ্বিক রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে মরিয়া। পুতিন কিমের এই বন্ধুত্বকে অনেকে তুলনা করেছেন স্নায়ুযুদ্ধের সময়কার সামরিক জোট গঠনের সঙ্গে, যেখানে এক একটি শক্তিধর দেশ তার মিত্রদের দিয়ে যুদ্ধ পরিচালনা করত। এই ধারার পুনরাবৃত্তি হলে বিশ্ব এক নতুন বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচ। অবৈধ দখলদার বেন গভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আর স্মোট্রিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার স্মোট্রিচের দ্বারস্থ হন বেন গভির। এ সময় তিনি নেতানিয়াহু সরকারের ভেতর আলাদা একটি জোট তৈরির প্রস্তাব দেন। অন্যদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের জন্য সরাসরি আহ্বান জানালেন ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির 14 জন মন্ত্রী। তাদের মতে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া যাচ্ছে, এটা পশ্চিম তীর পুরোপুরি সংযুক্ত করার সেরা সময়। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাঠানো এক চিঠিতে মন্ত্রীরা স্পষ্টভাবে দাবি করেন, পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই জুডিয়া ও সামারিয়া অর্থাৎ পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে। এই চিঠির অন্যতম উদ্যোক্তা উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ নিজেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। চিঠিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সহযোগিতা ও যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান পশ্চিম তীর সংযুক্ত করার পক্ষে রয়েছে, তাই এটি দেরি না করে এখনই কার্যকর করা উচিত। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পশ্চিম তীরের কিছু নির্দিষ্ট বসতিকে স্বীকৃতি দিয়ে সেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। চিঠিতে স্বাক্ষরকারী মন্ত্রীদের তালিকায় আছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, যোগাযোগ, কৃষি, জ্বালানি, বিচার, পর্যটন, শিক্ষা, সামাজিক সাম্য এবং আঞ্চলিক সহযোগিতা মন্ত্রীসহ মোট 14 জন। এমনকি পার্লামেন্ট স্পিকার আমির ওহানাও এই দাবির প্রতি সমর্থন দিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বারবার বলে আসছে, পশ্চিম তীর হল ভবিষ্যতের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তারা আবারও হুঁশিয়ারি দিয়েছে, এই অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার কোনো উদ্যোগী দুই রাষ্ট্রভিত্তিক শান্তি প্রক্রিয়া ধ্বংস করে দেবে। উল্লেখ্য, 1967 সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকেই ইসরায়েল পশ্চিম তীর দখলে রেখেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীরেও বসতি সম্প্রসারণের গতি বাড়িয়েছে। ফিলিস্তিনি সূত্র অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 988 জন ফিলিস্তিনি পশ্চিম তীরে নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে এবং আহত হয়েছেন 7,000-এরও বেশি মানুষ। বিশ্লেষকরা বলছেন, যদি নেতানিয়াহু এই চিঠির প্রস্তাব বাস্তবায়নে এগিয়ে যান, তবে পুরো অঞ্চলে সহিংসতার ঝুঁকি চরমভাবে বেড়ে যেতে পারে, যা মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘর্ষের দিকে ইঙ্গিত করছে।
বিশ্বজুড়ে প্রযুক্তি শিল্পে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা তাদের মোট কর্মীবলের প্রায় 4% ছাঁটাই করতে যাচ্ছে। এর ফলে প্রায় 9,000 কর্মী চাকরি হারাতে পারেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে এই সিদ্ধান্ত মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তির আরও কার্যকর ব্যবহার, দক্ষতা বৃদ্ধি এবং খরচ কমানোর কৌশলের অংশ। মাইক্রোসফটের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বাজার পরিস্থিতির গতিপথ ও পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে আমাদের সংগঠন ও টিমগুলো সর্বোচ্চ প্রস্তুত রাখার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। কোম্পানির 2024 অর্থবছরের হিসাব অনুযায়ী মাইক্রোসফটের বৈশ্বিক কর্মী সংখ্যা ছিল প্রায় 2,28,000, যার ভিত্তিতে নতুন ছাঁটাই পরিকল্পনা করা হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসেও প্রায় 6,000 কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। এবারের সিদ্ধান্তেও একই ধরনের লক্ষ্য রাখা হয়েছে, প্রধানত ব্যবস্থাপনার স্তর হ্রাস করা এবং পণ্য ও সেবায় এআই প্রযুক্তিকে আরও গভীরভাবে সংযুক্ত করা। প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে চায় যেখানে কর্মীরা এআই সহায়তা আরও সৃজনশীল ও অর্থবহ কাজের সুযোগ পাবেন। এক বিবৃতিতে মাইক্রোসফট বলেছে, আমরা সবসময় কৌশলগত প্রয়োজনে আমাদের কর্মী বিন্যাসে পরিবর্তন এনেছি, এমনকি ভালো সময়েও। বিশ্লেষকরা বলছেন, চ্যাট জিপিটি ও অন্যান্য জেনারেটিভ এআই প্রযুক্তির আবির্ভাবের পর মাইক্রোসফট এআই খাতে বিপুল বিনিয়োগ করেছে। ওপেন এআই এর সঙ্গে অংশীদারত্বের ফলে মাইক্রোসফট তার বহু পণ্যে এআই সংযুক্ত করেছে, যার ফলে অবকাঠামো ও উন্নয়ন খাতে ব্যয়ও বেড়েছে। এই ব্যয় সামাল দিতে এবং ভবিষ্যতের জন্য সংগঠনকে আরও স্থিতিশীল করতে কর্মী ছাঁটাইকে একটি কৌশল হিসেবে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে মাইক্রোসফট আশ্বাস দিয়েছে ছাঁটাইকৃত কর্মীদের জন্য সেভারেন্স প্যাকেজ, স্বাস্থ্য বীমার সুবিধা এবং নতুন চাকরির খোঁজে সহায়তা ও পরামর্শ দেওয়া হবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে মাইক্রোসফটের এই সিদ্ধান্ত শুধু প্রতিষ্ঠানটির নিজস্ব পুনর্গঠনের অংশ নয়, বরং এটি বৃহত্তর গ্লোবাল টেক ইন্ডাস্ট্রির পরিবর্তনের প্রতিফলন। এখনকার প্রযুক্তি বিশ্ব এআই, অটোমেশন এবং খরচ সাশ্রয়ের লক্ষ্যকে সামনে রেখে নিজেকে নতুনভাবে সাজাচ্ছে। গুগল, মেটা, অ্যামাজনের মতো জায়ান্টরাও ইতিমধ্যে একই পথে হেঁটেছে। ছাঁটাই ও পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যতের প্রযুক্তি খাতে নিজেদের আরও প্রতিযোগিতামূলক করে তোলার চেষ্টা করছে। সরাসরি বললে এআই বিপ্লব যতই নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, ততই পরিবর্তনের মুখে পড়েছে কর্মজীবনের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছে রাশিয়া। একদিকে তারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করছে, অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর এক খবর। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতির পর রাশিয়ার সঙ্গে গোপন আলোচনায় বসেছে ইসরায়েল। পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে দেশটি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান আরও মজবুত করতে। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান এর বরাতে জানা গেছে, ইরান ও সিরিয়া ইস্যুতে মস্কোর সঙ্গে একাধিক নীরব কূটনৈতিক বৈঠক করেছে তেল আবিব। এসব আলোচনা শুরু হয়েছে ইসরায়েল ইরান যুদ্ধবিরতির এক সপ্তাহের মধ্যেই, যেখানে দ্বিপাক্ষিক উত্তেজনার আপাতত অবসান ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া যখন ইসরায়েল ইরান বিরোধী মধ্যস্থতার প্রস্তাব দেয়, তখন থেকে মস্কোর সঙ্গে সংলাপ শুরু করে ইসরায়েল। যদিও এই আলোচনার নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্র বলছে আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরান ও সিরিয়ার ভূমিকা এবং তা থেকে উদ্ভূত নিরাপত্তা হুমকি ও সম্ভাব্য কূটনৈতিক সমাধান। এই গোপন আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি কাঠামোগত চুক্তির খসড়া তৈরির উদ্যোগ নিয়েছে ইসরায়েল। কানের তথ্যমতে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে ইরান ইস্যুতে একটি নতুন নিরাপত্তা কাঠামোর রূপরেখা উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে, যা লেবাননের সঙ্গে করা আগের অস্ত্র ও নিরাপত্তা চুক্তির মতো হতে পারে। এসব কারণে রাশিয়া দীর্ঘ দশক ধরে মধ্যপ্রাচ্যে একটি সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। মস্কো একদিকে ইসরায়েলের সঙ্গে উষ্ণ সম্পর্ক উপভোগ করছে, অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। অন্যদিকে যুদ্ধবিরতির পর আব্রাহাম অ্যাকর্ডস এর সম্প্রসারণ নিয়েও নতুন করে সক্রিয় হয়েছে ইসরায়েল। এর আওতায় অতীতে সংযুক্ত আরব আমিরাত,
বাহরাইন সহ একাধিক আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশটি। নতুন উদ্যোগে এবার সিরিয়ার সঙ্গেও সম্ভাব্য সংলাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এখন পর্যন্ত সরকারিভাবে কিছু নিশ্চিত করা হয়নি। ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে এক শক্তিশালী বাংকার বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-5। এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। অগ্নি-5 মিসাইলের দুটি সংস্করণ থাকবে, যেগুলো আধুনিক যুদ্ধে ভারতের কৌশলগত সক্ষমতা বহুগুণে বাড়াবে। এই ক্ষেপণাস্ত্র মাটির প্রায় 80 থেকে 100 মিটার গভীরে প্রবেশ করে কংক্রিট স্তর ভেদ করতে পারবে এবং প্রায় 7500 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। প্রথম সংস্করণটি প্রায় 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুপারসনিক গতিতে আঘাত হানতে পারবে। অন্যদিকে দ্বিতীয় সংস্করণটির পাল্লা 5000 কিলোমিটারেরও বেশি, যা আরও নির্ভুলভাবে শত্রু ঘাঁটিতে আঘাত হানতে পারবে। এই অগ্নি-5 মিসাইলকে তুলনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার বোমা GBU-57 এর সাথে। সম্প্রতি যুক্তরাষ্ট্র এই বোমা ব্যবহার করে ইরানের একটি পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। ভারতের এই মিসাইলও একই ধরনের ধ্বংসাত্মক ক্ষমতা অর্জনের পথে। বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এমন একটি অস্ত্র যা কেবল ভূমিতে আঘাত করে বিস্ফোরণ ঘটায় না, বরং মাটির গভীরে প্রবেশ করে একাধিক স্তরে বিস্ফোরণ ঘটাতে পারে। এর মাধ্যমে শত্রুপক্ষের মাটির নিচে থাকা কমান্ড সেন্টার, মিসাইল ঘাঁটি, অস্ত্রভাণ্ডার ও অন্যান্য কৌশলগত অবকাঠামো ধ্বংস করা যায়। আধুনিক যুদ্ধে এ ধরনের অস্ত্রের গুরুত্ব ক্রমেই বাড়ছে। ভারতের সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেন, এই অস্ত্র ভারতের ডিটারেন্ট সক্ষমতা বাড়াবে। এটি একাধিক ধাপে বিস্ফোরণ ঘটাতে পারে, প্রথমে মাটির উপরে, পরে নিচে প্রবেশ করে টার্গেটে ভয়ঙ্কর আঘাত হানে। সঠিক কোণে নিক্ষেপ করা গেলে এর কার্যকারিতা বহুগুণে বেড়ে যায়। তিনি আরও জানান, যদিও এখন মার্কিন GBU-57 নিয়ে আলোচনা হচ্ছে, ভারত অনেক আগেই নিজস্ব প্রযুক্তিতে বাংকার ব্লাস্টার মিসাইল তৈরির প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগ ভারতের কৌশলগত প্রস্তুতির প্রমাণ। প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী বলেন, চীন ও পাকিস্তান বহু বছর ধরে মাটির নিচে বাংকার ক্ষেপণাস্ত্র রাখার স্থান এবং কমান্ড পোস্ট নির্মাণে বিপুল বিনিয়োগ করেছে। ভারতের পক্ষে তাদের মোকাবেলা করতে হলে এমন অস্ত্রের প্রয়োজন রয়েছে। তিনি জানান, চীনের কাছে যেমন DF-15 বাংকার ব্লাস্টার রয়েছে, তেমনি ভারতের অগ্নি-5 হাতে থাকলে প্রতিপক্ষ দেশ আক্রমণ করার আগে দ্বিতীয়বার ভাববে। সবশেষে বলা যায়, অগ্নি-5 ভারতের জন্য শুধু একটি প্রতিরক্ষা অস্ত্র নয়, বরং আধুনিক যুদ্ধের জন্য একটি কৌশলগত ও মনস্তাত্ত্বিক শক্তি। পৃথিবীর বিভিন্ন দেশে যখন গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো মাটির নিচে সরিয়ে নেওয়া হচ্ছে, তখন এ ধরনের বাংকার বিধ্বংসী অস্ত্রই হয়ে উঠছে আধুনিক যুদ্ধের আবশ্যিক উপাদান।